নমস্কার, আমি রঞ্জিত ভূঁইয়া। তো আজকের আমি এসেছি আমাদের এই মিঠিখালির এই জায়গাটাতে, মানে এটা আমাদের মণিপুরের ভেতরে। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে সুন্দরবনের মানুষ কেমনভাবে বেঁচে থাকে, কেমনভাবে এদের জীবন যাপন যায়। তো সেইটা আমি আপনাদেরকে দেখাবো। ওই যে সামনের দিকে একটা জঙ্গল মতো দেখা যাচ্ছে না, ওই যে এই যে ইয়ের ফাঁক দিয়ে আমি ঠিক ওই জায়গাটাতে যাব। চলো যাওয়া যাক। দেখুন এখানে কত সুন্দর একটা নৌকা। তো এই যে আমি গাড়ি চালিয়ে উঠে আসলাম, এই যে জঙ্গল। আমি এখানে ভিডিও করতে এসেছিলাম, তো আসার পরে আমার এই সাথে দেখা, মানে কাকা আমার পেছনে পেছনে এসেছিল, তারপরে আমার আগে চলে আসলো। আসার পরে কাকা এখন যাচ্ছে আমার আগে আগে, ও লোক মাছ ধরবে। এগুলো কি ফল? এটা কেওড়া না। তো এই যে গাছে জঙ্গলে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ফলগুলো কি সুন্দর ফুটে আছে, মানে হেভি লাগছে ফলগুলো, দারুণ ফল। এগুলো কি ফল ঠিক জানি না আমি। এইটা কিন্তু জঙ্গল, এইটা জঙ্গল, এই যে জঙ্গল দেখতেই পাচ্ছেন। আর জঙ্গলের পরে হচ্ছে এটা নদী, রাস্তা। এই রাস্তার অবস্থা খুব বেহাল। তো কাকা কিন্তু অনেক জোরে আগাচ্ছে, আর আমি কাকার পেছনে পেছনে যাচ্ছি। জঙ্গলটা দেখতেই পাচ্ছেন আপনারা, কত মানে ঘন জঙ্গল। তো আমি এখন জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। মানে যে কাকা মাছ ধরতে এসেছিল সে ওইদিকে চলে গেছে বলে আমি আর অত একটা যাইনি। তো আমি এই জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। তো জঙ্গলটাকে আমি আপনাদেরকে দেখাই। দেখুন জঙ্গলটা, দেখুন কত ঘন জঙ্গল। হালকা হালকা করে ওদিকে নদীর ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে। এর ভেতর থেকে কোনো প্রাণ, মানে বাঘ যখন কি হয় না মানুষকে ধরে, তখন এইগুলোর উপর থেকে টেনে টেনে নিয়ে যায়। এইসব যা এই যে খোঁচা দেখা যাচ্ছে, এইসবগুলো বেঁধে যায়, গিয়ে সেসব মানুষের কি অবস্থা হয় একবার ভালো করে ভেবে দেখুন। আর আমাদের এই জঙ্গলে এখানে বাঘ পার হয়ে আসে। আমি আমি এখন এখানে একাই আছি। আমি, আমার সাথে যে ভদ্রলোক এসেছিল মাছ ধরার জন্য, সে ওইদিকে চলে গেছে। আর জঙ্গলের ভেতরে আমি একাই ঢুকেছি। মানে ওদিক থেকে শোনা যাচ্ছে বোট যাচ্ছে, মানে বোট যাচ্ছে, শোনা যাচ্ছে একটা আওয়াজ, শোনা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারছি না, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, আমি শুনতে পাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কাঁকড়া, কোথায় গেল? ওই যে চলে যাচ্ছে। কি সুন্দর একটা কাঁকড়া না? তো এই সুন্দরবন জঙ্গল, সুন্দরবন এলাকার মানুষ, আমরা আমরা যারা সুন্দরবন এলাকার মানুষ, আমাদের মানে খুব ভালো লাগে এইসব জায়গাতে আমাদের বাস করতে। আমরা এখানে আছি, আমাদের খুব গর্ব হয় যে, কিন্তু মানে আমাদের এখানকার কিছু কিছু পরিষেবা খুব খারাপ। মানে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এগুলো খুব একটা ভালো না। কিন্তু আমার এখানে আমি একা ঢুকেছি, আমার কিন্তু খুব ভয় করছে, ভয় লাগছে একটু। কারণ নদীতে ঢেউ হচ্ছে না, আর একটা শাঁ করে আওয়াজ হচ্ছে। আর আমি যখন পা ফেলছি, তখন যেন পেছনে যেন মনে হচ্ছে যেন কেউ কুড়মুড় চুড়মুড় করে আওয়াজ করছে, আমার পেছনে মনে হচ্ছে যেন কেউ আসছে। শুধু জঙ্গলটা একবার দেখুন, শুধু এ মাথার থেকে পুরো ও মাথা পর্যন্ত পুরো সব দেখাই যাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমি পরস্পর নদীর দিকে চলে যাচ্ছি, নদীর দিকেই যাচ্ছি, যাতে আপনাদেরকে শুধু নদীটা দেখাবো। রায়মঙ্গল নদীটা কত বড়, প্রচণ্ড বড় রায়মঙ্গল নদী। তো আস্তে আস্তে আমি জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে আমি ভেতরে চলে এসেছি, এই নদীর ধারে চলে এসেছি। দেখুন শুধু সুন্দরবনের দৃশ্যটা একবার শুধু দেখুন। সুন্দরবন এলাকায় আমরা যারা থাকি, এত সুন্দর দৃশ্য আপনারা কোথাও দেখতে পাবেন না, একমাত্র এই গ্রাম এলাকায় সুন্দরবন, আমরা যারা সুন্দরবনবাসী তারা জানতো। আর ওই দূরে দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না জানি না, ওই দূরে একটা বোট যাচ্ছে, আমি হালকা করে জুম করে দেখাতে চাই। এই যে একটা বোট যাচ্ছে, ওই বোটের আওয়াজ। এই নদীটা কিন্তু অনেক চওড়া, আমার ক্যামেরায় ঠিক ধরা পড়ছে না। আর ওই দিকটা হালকা উঁচু বলে, আমি নিচের দিকে আছি বলে মনে হচ্ছে যেন নদী সরু, কিন্তু নয়, নদী অনেক চওড়া। ওপারে ওপারে হচ্ছে রমাপুর, রমাপুরের ওই পারে হচ্ছে বাংলাদেশ। আর আমি জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছি। আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই যে জালগুলো না, এই জালগুলোকে নিয়ে কিন্তু এই নদীতে মাছ ধরতে যাওয়া হয়, মাছ ধরে। তো আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি, সবে এই মাত্র মনে হয় এখন 12টা ওভার হয়ে গেছে। এখন জোয়ার উঠছে নাকি ঠিক আমার এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমার জ্ঞান নেই ঠিক মতো, আমি জানি না এখন জোয়ার কি না ভাটা। তবে মনে হচ্ছে এখন জোয়ার নামছে যখন ভাটা হবে। আর আমি এখন এই জঙ্গলের ধারে আছি, দেখুন শুধু জঙ্গল, একটা গাছ ধরে দাঁড়িয়ে আছি। আমারও হালকা একটু ভয় ভয় করছিল। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের এইখানে এই জঙ্গলে না, এই যে জঙ্গলটা, এরপরে ওই পাশে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলটাতে বাঘ পার হয়ে এসেছিলো, যেটা কোনোদিন আমরা আশা করিনি। আর মানে এখানে কোনোদিন কোনো সময় বাঘ পার হয়ে আসছে না, এমনি কোনো সময় কোনো প্রাণী, ময়াল সাপ, বিভিন্ন রকমের সাপ আছে, সেই সব সাপগুলো আমাদের এদিকে আসে। কিন্তু এমনটা কোনোদিন হয়নি যে বাঘ পার হয়ে আসবে। তবুও আমাদের এখানে একবার বাঘ পার হয়ে এসেছিলো, আমরা দেখেছিলাম, গিয়েছিলাম ওখানে বাঘ দেখতে, আর দেখেওছি। তো বাঘ
কোন জায়গাগুলোতে থাকে জানেন আপনারা? এই গ্রাম এলাকায় যখন বাঘ পার হয়ে আসে, কোনো সময় বাঘটা কি করে পার হয়ে আসে, যখন সেই বাঘটা প্রেগনেন্ট থাকে, তার যখন বাচ্চা দেওয়ার সময় হয়, তখন সেই বাঘটা কি করে, জঙ্গল ছেড়ে একটা নিরালাই জায়গা খোঁজে, সেই জায়গাটাতে যেন তার বাচ্চাকে নিরিবিলিতে মানুষ করতে পারে। সেই কারণে কি হয়, সুন্দরবন জঙ্গলের বাঘ ওরা কি করে, এই জঙ্গল থেকে বেরিয়ে আসে, মানে মেন যে জঙ্গল, সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে, এসে কি হয়, গ্রামের লোকালয় এলাকায় চলে আসে। আসার পরে কি হয়, এরা মনে করে গ্রামটাই সেফটি, এবং এখানে আমি হয়তো খাবার টাবার পাবো, খাবারও পায়, গরু বাছুর ছাগল যখন যেটা পায় তখন বাঘ সেটা ধরে খায়। আর এই যে আমার পেছনে যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন না, মৃদু খুব সুন্দর ঘাসগুলো, এই ঘাসগুলো যখন এইরকম সাইজ হয়, এরকম ঠিক আমার এই কোমর সাইজ এতটা বড় বড় হয়, এইরকম সাইজ হবে, আর এর ভেতরে কি করে, বাঘ এসে এর ভেতরে এসেই লুকিয়ে থাকে, আপনি বুঝতেই পারবেন না। এবার আমরা যখন আমরা গ্রামের মানুষ, আমাদের মা কাকিরা যখন এখানে আসে, আসার পরে এখানে মাছ ধরতে আসে, কারণ আমাদের তো মাছ ধরলে একটা প্রত্যেক দিনের একটা আয় আছে, যে মাছ ধরলে আজকে যদি মাছ ধরি তাহলে হয়তো আমি কিছু পোনা টোনা যদি বিক্রি করি, তাহলে হয়তো আমার 200-100 টাকা 300 টাকা হবে, আমার হাট বাজার সংসার চলে যাবে। তো সেই কারণে আমাদের মা কাকিরা কি করে, এখানে মাছ ধরতে আসে, কাকু জেঠু যারা আছে, অনেকে যারা আছে তারা এখানে মাছ ধরতে আসে, এসে এখানে মাছ ধরে। আর ঠিক বাঘ কি করে, এই ঘাসগুলোর ভেতরে, এই যে আমি ঘাসগুলো দেখাচ্ছি না, এই যে এই ঘাসগুলো, এগুলো ছোট ঘাস, আমার পাশে আমি যখন এখানে আছি এখানেও এগুলো ছোট ঘাস, ওইদিকে একটা ওই যে নৌকা দেখা যাচ্ছে, ওই নৌকাতে করে সব ওই নদীতে, বড় নদীতে মাছ ধরতে যায়। তো এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন না, এই ঘাসগুলোর ভেতরে এসে কি করে, বাঘ এসে নিত্তালি মেরে চুপ করে লুকিয়ে থাকে। আপনি বুঝতেই পারবেন না যে ওখানে বাঘ আছে। আর বাঘ এত ধূর্ত প্রাণী, এত চালাক প্রাণী, এরা এই জঙ্গলের ভেতরে, সুন্দরবন জঙ্গলে থেকে থেকে সুন্দরবন জঙ্গলটাকে এমনভাবে মানিয়ে নিয়েছে এরা, যে ওরা একটা গাছের আবডালে লুকিয়ে থাকবে, আপনি খুঁজেই পাবেন না। একটা গাছের আবডালে ও লুকিয়ে থাকবে, আপনি খুঁজেই পাবেন না, বাঘ এমন। তো এই সব জায়গায় লুকিয়ে থাকে। তো ঠিক তেমনই আমাদের এখানে একটা ঘটনা ঘটেছিল, ছয়রব বাবু বলে একজন ভদ্রলোক ছিলেন, তো সে আর ওনার স্ত্রী করে আমাদের এইখানে এই জঙ্গলে ওরা কোনো একটা কারণে ঘাস কাটতে না মাছ ধরতে, কোনো একটা কিছু একটা কাটতে এসছিল, এই জঙ্গলেই এসছিল। আসার পরে এই জঙ্গলে কি হয়েছে জানেন তো, এইখান থেকে এই যে মাটিগুলো আছে, এই মাটি কেটে নদীর বাঁধ দেওয়া হয়েছিল, মানে নদীর সাইডের মাটি কেটে নিয়ে নদীর বাঁধ দেওয়া হচ্ছে। এবার নদীর যখন ওই খোপ 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 মাটি যখন কেটে নেওয়া হয়েছে, মাটির ভেতরে অনেকটাখানি কিন্তু এই নদীর জলে কি হয়েছে, ওই মাটিগুলোতে পলি ভর্তি হয়ে গেছে। এইবার বাঘ কি করেছে, ওরা যখন এসে কাটছে, ওরা যখন এসে ওইখানে তোমার মাছ ধরতে এসেছিল কি ঘাস কাটতে এসেছিল, আমি ঠিক এটা ঠিক জানি না। তবে যখন ওরা মাছ কাঁকড়া ধরতে এসেছিল আর কি, তো এবার যখন ওই বাঘ বাঘ কি করেছে, ওই ছয়রা মোল্লাকে ওকে মানে অ্যাটাক করে কি করতে, যখনই ওর উপরে ঝাঁপিয়ে পড়ে না, আমার ভয় ভয় লাগছে খুব। তো যখন বাঘ ওর ওর উপরে ঝাঁপিয়ে পড়ে, এই জঙ্গলটাতেই, পরের জঙ্গলটাতেই এসেছিলো, সব একই সাথে জয়েন্ট। তো আমি এখন থাকছি না বেশিক্ষণ, আমি বেরিয়ে যেতে চাই। তো আমি ঘটনাটা বলতে বলতে আপনাদের সাথে আমি বলতে বলতেই বেরিয়ে যেতে চাই। তো বাঘ কি করে, ওই ছয়রব বাবুর ঘাড়ের উপরে চেপে, মানে ঘাড়ে আক্রমণ করতে গেলে ওকে এরকমভাবে, যখন ও পেছন ফিরে দেখে বাঘ ওর উপরে হাতা মারছে, তখন কি হয়, ওর যে হাতটা না, এই যে হাতটা, এই হাতের এইখানে বাঘ অ্যাটাক করে, এইখানে ওর কামড়টা মানে থাবাটা বসালে কি হয়, ওর আর হাত অনেকটাখানি, মানে এতটা ডিপ হয়ে পুরো ঢুকে যায়, কেটে যায়, পুরো কেটে হয়ে যায়। হাড় ফাড় কোনো কিছু কাটেনি, কিন্তু ওনার হাত কেটে গিয়েছিল। যাওয়ার পরে কি হয়েছিল, ও যে থাবাটা মেরেছে এ সরে গেছে, তখন বাঘ কি করেছে, বাঘটা ওই মাটিতে গেঁদে গেছে, না হলে ওই ছয়রা বাবুর খবর খুব খারাপ ছিল। তো বাঘ কি করেছে, মাটিতে গেঁদে যাওয়ার পরে বাঘ আর উঠতে পারেনি। তখন কি করেছে ওনার স্ত্রী, ও কাস্তি ছুঁড়ে মেরেছিল, কাস্তি ছুঁড়ে মেরেছে না কি করেছে, আর বলছে বাঘ যা যা যা, মানে বাঘকে মানুষের কথা বোঝানোর চেষ্টা করছে যে বাঘ তুই চলে যা, আমাদেরকে অ্যাটাক করিস না, কিংবা তাকে বারণ করছে, এরকমভাবে একটা মানে করছে, মানে আর্তনাদ করছে যে বাঘ যা চলে যা, এরকম ব্যাপার একটা, মানে বাঘ যাতে না কামড় দেয়, বাঘের সাথে মানে লড়াই শুরু করে দিয়েছে। তারপরে ওই ভদ্রলোক কি করেছে, ওই পার থেকে এপারে চলে এসছে, এরাও চলে এসছে। তারপরে ফরেস্টার অফিসের লোক আসলো, অনেকক্ষণ পর ফরেস্টার অফিসের লোক আসলো। আসার পরে তারা আবার জাল ফাল দিয়ে ঘেরা দিল, ঘেরা দেওয়ার পরে তারপরে কি হয়, বাঘটাকে ধরে নেয়। তখনও ঠিক এরকম বর্ষার সিজন, বর্ষার সময় হালকা হালকা বর্ষা হচ্ছে, ঠিক এইরকমই টাইমে, আর আমি এইরকমই টাইমে এই জঙ্গলেই ভিডিও করতে এসেছি। তো এইরকমই টাইমে, এইরকমই সময় বাঘটা পার হয়ে আসে।
আসার পরে এরকমভাবে আমাদের এখানে অ্যাটাক হয়, বাঘ অ্যাটাক করে। তো আমরা কেউ স্বপ্নে ভাবতে পারি না, আমরা কেউ জানি না, কেউ বিশ্বাসও করিনি যে আমাদের মতো এইরকম জায়গায়, মানে যেহেতু সুন্দরবন জঙ্গল আমাদের এখান থেকে মিনিমাম যদি আপনি বোটে করে যান তাহলে আধা ঘন্টা অবশ্যই সময় লাগবে, বোটে করে আধা ঘন্টা 20 মিনিট অবশ্যই লাগবে। তারপরে হচ্ছে পুঁইজালির জঙ্গল, পুঁইজালির জঙ্গলের পরে হচ্ছে কুমিরমারি, পুঁইজালি এইসবগুলোকে পার করতে হবে, মল্লাখালী, কুমিরমারি, পুঁইজালি এগুলোকে পার করার পরে তারপরে গিয়ে সুন্দরবনের জঙ্গল পড়ে। তো একটা খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছি আমি আপনাদের। বৃষ্টির সময় শুধু মেঘ করেছে, একবার দেখুন, শুধু মেঘটার অবস্থা দেখুন, কি অবস্থা, বিশাল ভয়ানক মানে মেঘটা এই মেঘে কিন্তু বৃষ্টি অবশ্যই হবে, এতে পুরো সম্পূর্ণ জল ভরা, এই মেঘটাতে বৃষ্টি হবে। আর আমি এখন আছি জঙ্গলের ভেতরে, আর জঙ্গলের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এখানে যে জালগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো এই নদীর ধারে জাল মাছ ধরতে আসে তারা, তাদের জাল এখানে রেখে দিয়ে গেছে, আবার আসবে এসে মাছ ধরবে। এখানে কিছু এই যে কাঠগুলো সাইজ করে রাখা আছে, এই কাঠ নিয়ে হয়তো ওরা যাবে। কাঠগুলোকে খুব সুন্দর করে, এই যে পেছন দিকটাতে কাটা আছে, তার মানে এগুলোকে কাঠগুলোকে পুঁতে দেয়, দিয়ে হয়তো জাল বাঁধে। আর এই যে আপনারা জঙ্গলটা দেখতে পাচ্ছেন, কত ভয়ানক জঙ্গল, বিশাল মানে জঙ্গল। তো এখানে কিছু গাছ দেখছি ভেঙে গেছে, ভেঙে তার পাতাগুলো পড়ে আছে। তো আমরা সুন্দরবন এলাকার মানুষ, আমাদের মানে সব সময় সব কিছু প্রকৃতির সাথেও যুদ্ধ করতে হয়, এবং আমাদের আর্থিক দিক থেকেও আমাদেরকে যুদ্ধ করতে হয়, কারণ আমরা এই গ্রামের মানুষ, তো আমরা খুব একটা বড় লোক নয়, এবং আমাদের যাতায়াত ব্যবস্থাটাও ভালো নয়। মানে এইভাবে আমাদের দিন কেটে যায় আর কি, কোনো রকমভাবে কেটে যায়। যাতায়াত, যে জায়গাতে যাতায়াতের ব্যবস্থা যদি না ভালো থাকে, সেখানে কোনো দিন কোনো কিছু উন্নত হয় না। আর আমাদের ঠিক এরকম পরিস্থিতির ভিতরে আমরা আছি। ওই যে দিকটাতে মেঘ করে আছে না, যে দিকটা মেঘ মেঘ করে আছে, ওই মেঘ করে আছে ওই পাড়টা হচ্ছে রমাপুর, সর্দারপাড়া, যোগেশগঞ্জ না কি বলে ওই দিকটা, ওই পাড়টা। তো এই দেখালা আজকের এইটুকুই ছিল আমার ছোট্ট একটি মিনি ব্লগ। আমরা সুন্দরবন এলাকার মানুষ, আমাদের জীবনযাপন কেমনভাবে কিভাবে কাটে সেটুকুই আমি আপনাদেরকে দেখালাম। তো আমি যেতে যেতে আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাতে চাই। তো এই যে আমি এখান থেকে যাচ্ছি, আমি এখান থেকে যাব, আমি যাওয়ার পরে আমি কেমন পরিস্থিতিতে কিভাবে আসলাম আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। মানে রাস্তাটা কিন্তু এখন অনেকটা দূর, জঙ্গলের ওই দিকটাতে অনেকটা দূরে রাস্তা আছে। আর আমি জঙ্গলের ভেতর, এই যে আপনাদেরকে দেখালাম যে নদীর সাইডে আমি দাঁড়িয়ে আছি, একদম পুরো পিওর জঙ্গলের ভেতরে এখানে আমি দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমি বেরোচ্ছি, বেরোনোর পরে কীভাবে বেরোচ্ছি আমি সেইটাই আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন প্লিজ। তো এই যে জঙ্গল, গাছটা দেখুন কি সুন্দর লাগছে না, খুব কিউট। যদি মানুষ যদি তাকে প্রত্যেকটা জিনিসকে, প্রকৃতির জিনিস মানেই খুব কিউট, খুব মূল্যবান, এবং প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই দিয়ে যায়। শুধু আমরা মানুষ প্রত্যেকটা প্রাণীর ক্ষতি করি, প্রত্যেকটা প্রাণীকে আমরা আঘাত দেই, এবং প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদকে আমরাই ব্যবহার করি, কিন্তু আমাদেরকে কোনো প্রাণী, কোনো উদ্ভিদ ব্যবহার করে না। তাই দেখুন এই গাছের পাতাটা কত কিউট, কত সুন্দর, ওর জন্য বলে আসছে তুমি এসেছো, ভালোই হয়েছে। তো আমি এই জঙ্গলের ভেতর থেকে এসেছি, যে দেখছি এর পরিস্থিতিটা, এখানেও একটা এই যে জাল আছে, আর ওই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, এটা ঘুরে ওই দিকে গেছে, আমি কিন্তু এসেছি এই দিকের ভেতরে, এই যে একটা হালকা করে এই যে এই দিকের যে রাস্তাটা, আমি এখান থেকে এসেছি। তো এখান থেকে এর বেরোনোর পথ আছে, এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, আমি এখান থেকে বেরিয়ে যাব। আর এই দেখছেন আপনারা, এখানে একটা গাছ কেটে ফেলা হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি গাছ কাটা উচিত না, কারণ আমাদের এখানে একটা মানে সংস্থা আছে, একটা স্কুল আছে বাচ্চাদের, সাফল্য একাডেমি। তারা প্রচণ্ড কষ্ট করে, এবং দেশ বিদেশ থেকে বহু দূর দূর থেকে বহুত এনজিওরা এবং বিভিন্ন রকমের কোম্পানির লোকরা এসে তারা কি করে, এই গাছপালাগুলো লাগিয়ে দিয়ে যায়, যাতে আমাদের সুন্দরবন আরও যুগ যুগ বহুদিন ধরে টিকে থাকে। আর মানুষ কি করছে, এই গাছগুলোকে ঠিক দেখুন কোদ দিয়ে কেটে ফেলেছে। কাটার কি দরকার ভাই, গাছকে কাটার কোনো দরকার নেই, গাছ আমাদের অনেক কিছু দেয়। আপনি যদি আপনি যদি গাছের উপকারিতা জানেন, তাহলে কোনো দিন কোনো গাছকে আঘাত করবেন না, কেটে ফেলবেন না। সে যতই খারাপ গাছ হোক না কেন, সে যদি আপনাকে ফলও না দেয়, কিন্তু আপনার জীবনের যে শুদ্ধ বাতাসটা সে আপনাকে দিচ্ছে। তা সেহেতু আমি সবাইকে বলবো, এই গাছগুলো প্লিজ, এরা মাসুম গাছ, এরা খুব মানুষের উপকারে লাগে, এরা মানুষকে ক্ষতি করে না, মানুষের কোনো ক্ষতি করে না। তো প্লিজ বলবো, যারা জঙ্গলে মাছ ধরতে আসছেন, মাছ ধরছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, আরে ভাই আমরা সুন্দরবন এলাকার মানুষ যেটুকু আয় করি সেটুকু খাই, তা বলে এই ছোট ছোট গাছগুলো, এইসব গাছগুলোকে কাটার কোনো দরকার নেই। এই গাছগুলো আছে বলে আজকে সুন্দরবন টিকে আছে। সুন্দরবনের
আহ, 3 ভাগ বাংলাদেশে আর 1 ভাগ আমাদের ইন্ডিয়ায়। তো সুন্দরবন জঙ্গলে আগে প্রচুর পরিমাণ বাঘ ছিল, আমি সেই সংখ্যাটা এখন আমার জানা নেই। এখন আমি এক জায়গায় দেখেছিলাম, শুনেছিলাম, ঠিক আমি বলতে পারছি না, তবে জানি যে আমাদের সুন্দরবন আমাদের ভারতবর্ষের ভিতরে কত 180খানা। আমার ভয় লেগে যাচ্ছে, পেছন দিক দিয়ে মনে হচ্ছে না কে খড়মড় করছে, এর ভেতরে আওয়াজ অন্যরকম হচ্ছে। আমি বাড়ি যাচ্ছি, তো একা এসছি তো এই জন্য একটু ভয় ভয় মতো লাগছে। তো শুনছিলাম যে খুব একটা বেশি বাঘ নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই জঙ্গলকে রক্ষা করার দায়িত্ব, এই জঙ্গলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, এই জঙ্গলকে টিকে রাখার দায়িত্ব আমাদের। তাই প্লিজ দয়া করে হাত জোড় করে বলবো এই গাছগুলোকে কেউ মারবেন না। এই গাছগুলোকে মেরে কেটে কোনো লাভ নেই। আমি ওই যে দেখতে পাচ্ছি ওই ভেতরের দিকে ওখানেও একটা ডাল কেটে পড়ে আছে, ওইদিকে ডালকে কেটে হয়তো ফেলে দিয়েছে, না ঝড়ে ভেঙে গেছে ঠিক বলতে পারছি না। তবে এত গাছ যদি একসাথে এক জায়গায় থাকে ঝড়ে কোনো দিন ক্ষতি করতে পারে না। কারণ অনেক মানুষ যদি এক জায়গায় হয় তার ক্ষমতা একটা আলাদা। অনেক গাছ যখন এক জায়গায় থাকবে, এই ছোট ছোট গাছ, আমার মনে হয় এর ভেতরে হাওয়া বাঁধেনি। আর গাছটাকে কি অদ্ভুতভাবে ভাঙা হয়েছে একবার দেখাচ্ছি দেখুন। ওই যে ভেতর দিকে দেখতে পাচ্ছেন না, গাছের ডাল খানিকটা ভেঙে পড়ে আছে এখানে। এই গাছগুলোকে ভাঙা হয়েছে, কাটা হয়েছে, মানে এইগুলোকে ভেঙে ফেলা হয়েছে। তো প্লিজ বলবো এই গাছগুলোকে ক্ষতি করবেন না, সুন্দরবন টিকিয়ে রাখার চেষ্টা করুন। দেশ বিদেশ থেকে বিভিন্ন রকমের কোম্পানি, বিভিন্ন রকমের সংস্থা আসে আমাদের এখানে এই সুন্দরবনকে রক্ষা করার জন্য। আর আমরা এই সুন্দরবনের মানুষ হয়ে সুন্দরবনকে রক্ষা করা বাদ দিয়ে আমরা তাদেরকে নষ্ট করে ফেলছি। এটা সব থেকে বড় একটা দুঃখের বিষয়। তো বলবো এই গাছগুলোকে নষ্ট করবেন না, বাঁচিয়ে রাখুন। আজকে আপনি যদি এই গাছটাকে বাঁচিয়ে রাখেন, আপনি সুস্থ থাকবেন, আপনার বাচ্চা সুস্থ থাকবে, আপনার পরিবার সুস্থ থাকবে। আপনি যে পৃথিবীতে বাস করছেন সেই পৃথিবীর বাতাসটাও শুদ্ধ হবে। গাছ আমাদের প্রচুর উপকার করে, গাছের মতো উপকার আমাদের এখানে খুব কম। মানুষের অত উপকার করতে চায় না গাছ যত না উপকার করে। গাছকে কেউ কাটবেন না, গাছকে ঠিকই রাখুন। জঙ্গল আরও পারলে নিজের বাড়িতে দুটো একটা করে নিজেদের নামে নামে গাছ লাগান। আমার নামে, আমার আজকে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে একটা গাছ লাগান। আমার ছেলের জন্মদিন উপলক্ষে একটা গাছ লাগান। দেখবেন প্রকৃতি একটা সময় আপনাকে অনেক কিছুই দেবে, শুধু আপনাকে নয়। আপনি যদি একটা গাছ লাগান, আপনার এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবাই এই গাছপালার থেকে, উদ্ভিদের থেকে, এই জঙ্গলের থেকে প্রচুর উপকৃত হবে, প্রচুর উপকার হবে। তো সেক্ষেত্রে আমি বলবো প্লিজ আপনারা গাছ কাটবেন না, গাছ বাঁচিয়ে রাখুন। আজকের এই পৃথিবীতে এত রোগ, মানে প্রচুর পরিমাণ বিভিন্ন রকমের রোগ ব্যাধি এইসব হচ্ছে, ক্যান্সার, এই হ্যান ত্যান বিভিন্ন রকমের কেন হচ্ছে? আমরা বিভিন্ন রকমের কীটনাশক ইউজ করছি, গাছপালা কেটে ফেলছি, প্রকৃতির নিয়মটাকে উল্টো করে দিচ্ছি। এই কারণে আমাদের এখানে, এই কারণেই কিন্তু আমাদের এত অসুখ। আমরা কি করছি, এই যে মাঠে ধান রুইছে না, আমরা নিজেদেরই ফসল খাবো, আমরা ওই ফসলই খাবো। আমরা কি করছি, সার দিয়ে দিচ্ছি, দিয়ে ওই ফসল তুলে আমরা আবার খেয়ে নিচ্ছি, নিয়ে ডাক্তারকে হদ্দসাধ্যি টাকা দিচ্ছি, আর ডাক্তারকে বলছি ডাক্তার বাবু আমার রোগ কেন ভালো হচ্ছে না। আরে ভাই, আপনি যে ফসলটাকে ফলাচ্ছেন সেতে নিজেও খাচ্ছেন, অপরকেও খাওয়াচ্ছেন, কিন্তু সেতে আবার সার দিচ্ছেন, কীটনাশক ইউজ করছেন, তাহলে আপনার রোগ কী করে ভালো হবে? আবার কীটনাশক ইউজ করার জিনিস আপনি খাচ্ছেন, আপনার পরিবারের সবাইকে খাওয়াচ্ছেন, খাবি আবার ডাক্তারের কাছে যাচ্ছেন পয়সা দিতে। এরকমই তো হয়। মানুষ হচ্ছে, আমরা সব থেকে বড় পাগল, আমাদের মতো আর পাগল কেউ নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে জঙ্গলকে কেউ নষ্ট করবেন না, জঙ্গলকে বাঁচান। গাছপালাকে বাঁচিয়ে রাখলে গাছপালা আমাদের সবাইকে সুন্দর একটা জীবন দেয়। তো নমস্কার বন্ধুরা, আজকের আমার এই ব্লগটি আমি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকের নামে একটা করে গাছ লাগাবেন।